রিয়েলমির সাব ব্র্যান্ড নার্জো বাংলাদেশে নতুন আরও একটি ফোন নিয়ে এসেছে। এটি হচ্ছে রিয়েলমি নার্জো 30A এবং রিয়েলমি নার্জো 20 এর রিভিউতে আমি বলেছিলাম যে প্রবাবলি নার্জো সিরিজটা কিছুটা গেমিং সেন্ট্রিক একটি সিরিজ হবে, অ্যান্ড আই থিঙ্ক ইটস ট্রু। রিয়েলমি নার্জো 30A একটি গেমিং সেন্ট্রিক ডিভাইস এবং এই ফোনটির বাংলাদেশে বাজার মূল্য হচ্ছে 12,990 টাকা বা 13,000 টাকা। 13,000 টাকায় গেমারদের জন্য এই ডিভাইসটা অ্যাকচুয়ালি কেমন হবে এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। সো আমার হাতে এই ফোনের ব্ল্যাক কালারের ভেরিয়েন্টটি আছে, অ্যান্ড ব্ল্যাক ইজ অলওয়েজ এলিগেন্ট, আই লাইক দ্য কালার। আরও কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে, আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো। এবং এটার পেছনে যে ডিজাইনটা আছে এটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, ইউনিক বলবো না, বাট ইটস ডিফারেন্ট অ্যান্ড আমার কাছে ভালোই লাগছে। এখানে একটা 3D ইফেক্ট আছে, দেখে মনে হয় এগুলো উঁচু উঁচু কার্ভ, বাট দে আর নট, মানে এটা একদমই প্লেন, কিন্তু চোখে একটা ইলিউশন তৈরি করে আর কি। এই জিনিসটা ভালো লেগেছে। পেছনে কিছুটা হালকা টেক্সচার আছে যার ফলে স্ক্র্যাচ একটু কম পড়বে। এবং এই ফোনটির ভেতরে 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি আছে। স্টিল দেখতে কিন্তু ফোনকে খুব একটা বড় মনে হয় না, তবে হাতে নিলে অবশ্যই একটু বাল্কি ফিলিং আসবে। মোটামুটি হেভিও ফোনটি, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে যার ফলে খুব একটা আনকমফোর্টেবল লাগে না ইউজ করার সময়। আর এটার যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে এটার পজিশনটা আমার মনে হয়েছে আরেকটু নিচে করা যেত। স্টিল একটু বড় হাত হলে প্রবলেম হবে না। অ্যান্ড স্পিডটা মারাত্মক, টাচ করার সাথে সাথে ইনস্ট্যান্টলি আনলক হচ্ছিল। ইটস এ গুড থিং। এবং নিচের দিকে 3.5mm অডিও জ্যাক আছে, প্রাইমারি মাইক্রোফোন, আর ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এই বাজেটে টাইপ সি পোর্টটা একটু রেয়ার, সো এখানে দেওয়া হয়েছে, আ গুড থিং, থামস আপ ফর দ্যাট। এবং বটম ফেসিং যে স্পিকারটা আছে এটার কোয়ালিটি ভালো লেগেছে ওভারঅল আমার কাছে, যদিও একটু ট্রাভেল বেশি মনে হয়েছে, বাট ইট সাউন্ডস নাইস। এই বাজেটে কমপ্লেন খুব একটা করা যাবে না। ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স আছে, আর বাম পাশে আছে সিম কার্ড ট্রে যেখানে ট্রিপল স্লট আছে। আর এই ডিসপ্লেটি হচ্ছে 6.5 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেল উইথ এ ওয়াটার ড্রপ নচ। এবং এই ওয়াটার ড্রপ নচটাকে এখন একটু ব্যাকডেটেড মনে হয়। এখানে যদি ক্যামেরা কাট আউট দেওয়া হতো তাহলে কিন্তু ডিসপ্লের লুকটাই একটু ডিফারেন্ট হয়ে যেত এবং দেখতে আরেকটু বেশি প্রিমিয়াম লাগতো। তবে ডিসপ্লের কোয়ালিটি খুব একটা খারাপ না, এটার কালার রিপ্রোডাকশন ভালো ছিল, যদিও রেজুলেশন কম হওয়ার ফলে শার্পনেসের ঘাটতিটা অবশ্যই আপনারা খেয়াল করতে পারবেন, এটা অবভিয়াস। এরপরে কালার নেগেটিভিটি নেই, ভিউইং অ্যাঙ্গেল ঠিকঠাক ছিল, ব্রাইটনেসও আমি বলবো ওকে, যদিও ডিরেক্ট সানলাইটে গেলে একটু ইস্যু হবে, বাট বেশিরভাগ সিচুয়েশনেই ব্রাইটনেস নিয়ে খুব একটা প্রবলেম আপনারা ফেস করবেন না। টাচ রেসপন্স ভালো ছিল। ডিসপ্লে চারপাশের বেজেলগুলো ন্যারো হলেও চিনটা মোটামুটি বড়, তবে আমি বলবো ক্যামেরা কাট আউট দিলে কিন্তু এই চিন কিংবা বেজেলগুলো একটু কম নজরে পড়ে, ডিসপ্লেটাকে আরেকটু বেশি বড়, আরেকটু বেশি ইমার্সিভ মনে হয়। সো এই জায়গাটাতে আমার একটু ল্যাকিং মনে হয়েছে ডিসপ্লেতে, আর বাকি সব কিছু ঠিকঠাক আছে। এবার চলে আসি এই ফোনটি যে পারপাসে তৈরি করা হয়েছে, অ্যান্ড সেটি হচ্ছে পারফরমেন্স, স্পেশালি গেমিং। সো এই ফোনটিতে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট ইউজ করা হয়েছে, উইচ ইজ আ প্রুভেন চিপসেট, এবং এটাতে র্যাম আছে 4GB, ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB। সো আমরা ডে টু ডে পারফরমেন্সের কথা যদি বলি, ইট ওয়াজ ডুইং রিয়েলি গুড, কোনো হ্যাং নেই, ল্যাগ নেই, এবং ইউআইটি বেশ ম্যাচিউর হয়েছে। রিয়েলমি ইউআই ইউজ করা হয়েছে এটাতে, অ্যান্ড্রয়েড 10 উপরে, এবং এই ইউআইটা একদমই ক্লিন ছিল, কোনো ধরনের ব্লোটওয়্যার নেই। সো ওভারঅল ইউআই বেশ স্মুথ এবং রেসপন্সিভ। ডে টু ডে টাস্কেও আমি মাল্টিটাস্কিংয়েও কোনো সমস্যা ফেস করিনি, কারণ 4GB র্যাম মোর দেন এনাফ মাল্টিটাস্কিং হ্যান্ডেল করার জন্য। সো ডে টু ডে পারফরমেন্সে কোনো কমপ্লেন নেই। ইফ উই টক অ্যাবাউট দ্য গেমিং, এই ফোনটিতে পাবজি আপনারা আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, হাই গ্রাফিক্সে, এবং গেম প্লে একদমই স্মুথ ছিল, বাটারি স্মুথ। যদিও অ্যাকশন মোমেন্টগুলোতে গেলে একটু ফ্রেম ড্রপ পাবেন যদি লম্বা সময় গেমিং করেন, এবং বেশিরভাগ ফোনের বেলায় এটাই সেমই হয় যে আপনি যদি লেটস সে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো গেম খেলেন তাহলে ফোনে কিছুটা পারফরমেন্সে ল্যাগ আপনারা পাবেন, সেটা যদিও মেজর না। এবং হিটিং ইস্যুর বেলায়ও সেম কথা বলবো, অল্প একটু গেম খেললে হিটিং খুব একটা খেয়াল করবেন না, বাট লম্বা সময় গেম খেললে এই ফোনটি প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও আপনারা হাতে কিছুটা হিট ফিল করবেন, যেহেতু এই প্রসেসরগুলো একটু বেশি পাওয়ারফুল হয়, যে কারণে হিটটা একটু বেশি এটা জেনারেট করে। পাবজির বাইরে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি, সেটাও একদমই স্মুথ ছিল, গেম প্লে কোনো ধরনের সমস্যা আমি ফেস করিনি। ওভারঅল যদি কেউ গেমিংয়ের জন্য ফোন কিনতে চান, যারা বেটার গেমিং এক্সপিরিয়েন্স চান ফোন থেকে, তাদের জন্য এটা অবশ্যই রেকমেন্ডেড থাকতে পারে। অ্যান্ড এটাতে যেহেতু 6000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, সো গেমিংয়ের বেলায় কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি চার্জও দিতে হবে না ফোনটি। 6000 mAh দিয়ে বেশ লম্বা সময় আপনারা গেম খেলতে পারবেন, এবং এটা দিয়ে যদি আপনারা নর্মাল কাজ করেন তাহলে 2 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, অ্যান্ড ইটস রিয়েলি গুড। বাই দ্য ওয়ে, এটার বক্সে 18 ওয়াটের চার্জার দেওয়া আছে, সো মোটামুটি ফাস্ট চার্জও হয়ে যাবে। সো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড এই দুইটার জন্য বিগ থামস আপ। এবার চলে আসি ফাইনাল জিনিস, সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরায়। নর্মালি যে গেমিং সেন্ট্রিক ফোনগুলো আছে এগুলোর ক্যামেরা খুব একটা ভালো হয় না, এটার বেলায়ও কিছুটা সেরকমই হয়েছে। পেছনে 2টা ক্যামেরা আছে, প্রাইমারিটা 13 মেগাপিক্সেলের, সেকেন্ডারিটা 2 মেগাপিক্সেলের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স, আর সামনের ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা দিয়ে ডে লাইটে বা প্রপার লাইটে যে ছবিগুলো তুলেছি এইগুলো মোটামুটি ভালো ছিল, ছবিতে মোটামুটি মানে ডিটেল এবং শার্পনেস থাকে, তবে হিউম্যান ফেস একটু স্মুথ করে ফেলে, এটা ইদানিং সব ফোনের ক্যামেরাতেই আমরা দেখছি। এর বাইরে লাইট যদি একটু চেঞ্জ হয় তাহলে ছবির লুকও চেঞ্জ হয়ে যায়, মানে কনসিস্টেন্সিটা আমি পাই নাই। ডাইনামিক রেঞ্জও খুব একটা
একটা ভালো না। এবং আপনারা যদি পোর্ট্রেট শটে ছবি তুলেন পোর্ট্রেট মোডে, তাহলে ছবিতে আমি দেখেছি একটু উইয়ার্ড ধরনের প্রসেসিং করছিল, ছবির কালারগুলো একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছিল, এই জিনিসটা আরেকটু ইমপ্রুভ করা যেত। এবং পোর্ট্রেট মোডে গেলে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স আরও খারাপ হয়ে যায়। সো প্রাইমারি ক্যামেরা দিয়ে যদি ভালো লাইটে বা প্রপার লাইটে যদি ছবি তোলেন, তাহলে হয়তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো অ্যাভারেজ কোয়ালিটি ছবি পাবেন। তবে লাইট যদি কমে যায় তাহলে কিন্তু এটা খুব একটা ভালো পারফর্ম করে না, ছবিতে প্রচুর নয়েজ থাকে, একদমই সফট হয়ে যায় ছবি। তবে মোটামুটি মানে লাইট একটু ভালো লাইট যদি থাকে তাহলে পাবেন, বাট সুপার লো লাইটে যদি চলে আসেন তাহলে একদমই ভালো আসবে না। এটা রিয়ার ক্যামেরার ছবি। এবার চলেছে ফ্রন্ট ক্যামেরায়। সো সামনের যে 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা আছে এটাতেও মানে ওই প্রসেসিংয়ের একটু ইস্যু আছে, ছবি ওভার শার্পেন করে ফেলে বেশিরভাগ সময়। আপনারা যদি বিউটিফিকেশন অফ করেন স্পেশালি, তাহলে একটু উইয়ার টাইপের শার্পনেস দেখা যায় এবং ছবি দেখতে খুব একটা ভালো লাগে না। বাট বিউটিফিকেশন যদি অন করেন তাহলে আবার মানে ফেস টোনটাকে একটু ডিফারেন্ট করে ফেলে। এটা যদিও প্রত্যেকটা ছবিতে পাই নাই, এখানেও আমি বলবো মিক্সড ফিলিং ছিল, কারণ ছবিতে কনসিস্টেন্সি ছিল না, মানে একই রকমের ছবি প্রত্যেকবার দিচ্ছিল না। লাইটের তারতম্য হলেই ছবির কালারও ডিফারেন্ট হয়ে যাচ্ছিল, অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দি স্যাম্পল। পোর্ট্রেটের বেলায়ও সেম, সামনের ক্যামেরার ছবিতে প্রসেসিংটা একটু বেশি মনে হয়েছে পোর্ট্রেটের বেলায় এবং ফেস বেশি পরিমাণে স্মুথ হচ্ছিল। তবে এজ ডিটেকশন ঠিকঠাক ছিল, এখানে কোনো কমপ্লেইন্ট নেই। সেম সামনের ক্যামেরা দিয়েও লো লাইটে আপনারা খুব একটা ভালো মানের ছবি পাবেন না। এবং সামনে পেছনে দুই জায়গাতেই 1080 30 ফ্রেম পার সেকেন্ডের অপশন পাবেন উইদাউট এনি ইআইএস অর ওআইএস। এখন কথা হচ্ছে এই প্রাইস রেঞ্জের আসলে ক্যামেরা কি এরকমই হয় কিনা। আমরা যদি অন্যান্য ফোনের সাথেও কম্পেয়ার করি তাহলে আমি বলবো এটা স্লাইটলি বেটার হতে পারতো ক্যামেরা কোয়ালিটি। খুব যে ড্রামাটিক্যালি খারাপ তা বলবো না, আবার খুব ভালোও বলবো না। শুধু সফটওয়্যার প্রসেসিংয়ে আমার মনে হয় অনেক অনেক ইমপ্রুভমেন্টের দরকার ছিল। ছবিতে কনসিস্টেন্সি ছিল না, লাইট চেঞ্জ হয়ে গেলেই কালারগুলো চেঞ্জ হয়ে যায়। এই জায়গাটা আমার মনে হয় সফটওয়্যারের আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল। বাট ওভারঅল যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে আমি কনক্লুড করি তাহলে বলবো এই প্রাইস রেঞ্জে আরেকটু বেটার হতে পারতো ক্যামেরা। এর বাইরে এটাতে দরকারি সেন্সরগুলো দেওয়া আছে, ইয়ারপিসের কোয়ালিটি খারাপ ছিল না, সেই সাথে এটাতে নেটওয়ার্ক রিসেপশন সহ অন্যান্য কোনো ইস্যু আমি ফেস করিনি। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো এক কথায় যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটি 100% রেকমেন্ডেড। ফার্স্ট অফ অল এটার গেমিং পারফরমেন্স খুবই ভালো। সেকেন্ডলি এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনার গেমিংয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে, কারণ গেম খেলার সময় বারবার চার্জে লাগানোটা কিন্তু একটা হ্যাসেল। আর এটাতে যেহেতু একটু ফাস্ট চার্জারও আছে, সো ওভারঅল গেমিংয়ের জন্য এটা দুর্দান্ত একটি ডিভাইস। পাশাপাশি ডিসপ্লে কোয়ালিটি ভালো লেগেছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ফাস্ট ছিল, ডিজাইনটাও কিন্তু গুড লুকিং। শুধু একটা জায়গাতে একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল, সেটা হচ্ছে ক্যামেরা। সো এই ফোনটি অ্যাকচুয়ালি এক্সক্লুসিভলি দারাজে পাওয়া যাবে, দারাজে 12,490 টাকায় এখন প্রবাবলি পাওয়া যাবে। সো আমি দারাজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। এবং যতদূর আমি জানি এটা স্টক খুবই লিমিটেড, সো যারা নিতে চান তারা একটু আর্লি নিয়ে নেবেন। স্টিল দ্য ডিসিশন ইজ আপ টু ইউ। আবারও বলে দিচ্ছি গেমিংয়ের জন্য ওকে না, গেমিংয়ের জন্য খুবই ভালো, জাস্ট ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ হতে পারতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।